সো গত 2-3 দিন ধরে জাভি হার্নান্দেজের এই যে যাবো কি যাব না সিচুয়েশনটা চলতেছিল, সেটার পরিসমাপ্তি ঘটছে গতকাল মধ্যরাতে, যেখানে জাভি বলছে যে ভাই আমি যাব না, আমি থাকবো, তোমরা টেনশন করো না, আমি আরো এক সিজন আসি। ঠিক আছে, আর এরই মাঝখানে আমরা যে জিনিসটা দেখতে পারতেছি যে দুই পার্টিই খুশি, বার্সা ফ্যানরাও খুশি, মাদ্রিদ ফ্যানরাও খুশি, যেটা কিনা ওয়ার্ল্ড ফুটবলে ভাই আমরা সচরাচর দেখি না। এখন বার্সা ফ্যানরা এখানে খুশি অফকোর্স এই রিজনে যে জাভি হার্নান্দেজের আন্ডারে একটা প্রপার প্রজেক্ট আগাইতেছিল, ইয়াং প্লেয়াররা ভালো খেলতেছিল, নতুন প্লেয়াররা উঠে আসতেছে, তো সেই হিসাবে জাভিকে রাখা উচিত। ওইদিকে মাদ্রিদ ফ্যানরা অফকোর্স খুশি যে এই সিজনে আমরা 3টা ক্লাসিকো জিতছি, সবগুলাতে জিতছি, আমরা ধরাশায়ী করছি, পরেরটাতেও করবো। ঠিক আছে, কিন্তু এই জায়গায় যদি আমি হচ্ছে কি অ্যাজ আ মাদ্রিদ ফ্যান চিন্তা না করে অ্যাজ আ ফুটবল ফ্যান চিন্তা করতে চাই, আমি গত কি বলবো যে 2-3 বছর বা 2021 সালের একদম লাস্ট থেকে যখন জাভি আসছে তখন থেকে বলে আসতেছি যে জাভি হার্নান্দেজ ইজ দ্য গাই যে কিনা বার্সেলোনার গ্লোরি ডেজ ব্যাক করাইতে পারবে বা সাকসেস এনে দিতে পারবে। তার আন্ডারেই হচ্ছে ট্রানজিশন পিরিয়ড কনভার্ট হওয়ার চান্স আছে, অন্য কারো আন্ডারে নাই, কোনো কোচের আন্ডারে নাই। এই জিনিসটা আমি বলার কারণ আছে। ঠিক আছে, আর গতকাল রাতের পুরো ডিসিশন যদি সাম আপ করতে যাই, আমার যতটুকু মনে হয় আমার এই 6টা পয়েন্ট আছে, যে 6টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বললে সবকিছু ক্ল্যারিফাই হয়ে যাবে। ঠিক আছে, এবং ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি জোয়ান লাপোর্তা। হ্যাঁ, জাভি হার্নান্দেজ নিজেও না, জোয়ান লাপোর্তা। এবং এটা কেন? জোয়ান লাপোর্তা ফুটবল নিয়ে যত না চিন্তা করে, সে এর চেয়ে বড় হচ্ছে গিয়ে পলিটিশিয়ান। সে দুইটা জিনিস নিয়ে অনেক বেশি চিন্তা করে, একটা হচ্ছে কি কিভাবে সার্ভাইভ করা যায়, আর হচ্ছে কি আরেকটা হচ্ছে মানুষকে কিভাবে খুশি রাখা যায়। ঠিক আছে, আমরা যদি জাভির আগে আমরা যদি মেসির কাহিনীতে যাই, ওই জায়গায় লাপোর্তা কি করছে? লাপোর্তা হচ্ছে গিয়ে ইলেকশনের আগে সবাইকে বলে বেড়াইছে যে আমি মেসিকে এমন একটা অফার দিব যেটা কিনা মেসি রিজেক্ট করতে পারবে না, মেসি বার্সেলোনাতে থাকবেই। ঠিক আছে, যেটা কিনা কোয়াইট ইম্পসিবল ছিল, তাও সেই জিনিসটা বলছে সে। তারপর দেখা যাইতেছে মেসির স্ট্যাচুতে গিয়ে চুমা খাইতেছে, কোলাগুলি করতেছে, সবকিছু মিলায় মানুষজন খুশি হয়ে গেছে, সে প্রেসিডেন্ট হয়ে গেছে। তারপর সে প্রথম যে জিনিসটা করছে ক্লাবকে সার্ভাইভ করানোর জন্য, মেসির যেহেতু ওয়েজ বিল অনেক বেশি, সবকিছু মিলায় মেসিকে হচ্ছে ছাড়তে হয়েছে। আর এই জিনিসটার পরে বার্সেলোনা হচ্ছে কি ওয়েজ গ্যাপের যে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে কি আস্তে আস্তে রিকভার করা স্টার্ট করছে। তো এই জায়গায় মেসিকে সে ছাড়ছে, যেটা কিনা সার্ভাইভ করানোর জন্য হচ্ছে কি দরকার ছিল। তারপর মেসিকে বা সবাইকে হচ্ছে একটা মিথ্যা আশ্বাস দিছে, যেটা কিনা মানুষকে শুরুতে খুশি করছে। আর জাভি হার্নান্দেজের ব্যাপারেও এই জিনিসটা অনেকটা সেম আমার যতটুকু মনে হয়। এবং সেটা কেন বলতেছি, জাভির ব্যাপারে যদি আমি কথা বলতে চাই, জাভির আন্ডারে কি ড্রেসিং রুম খুশি? হ্যাঁ, প্লেয়াররা নিজেরা বলে যে জাভির আন্ডারে আমরা খেলতে চাই, জাভিকে আমরা প্রিফার করি। তো সেই হিসাবে লাপোর্তা এই ডিসিশনটা নিয়ে যে জিনিসটা করছে, সে ড্রেসিং রুমকে খুশি করছে, ফ্যান্সদেরকে খুশি করছে। ইয়েস, ফ্যান্সরাও বলতেছে যে একটা প্রপার ট্রানজিশনের পিরিয়ড যেখানে আমরা দেখতেছি জাভির আন্ডারে আগাইতেছে, নতুন কিছু প্লেয়ার পাইতেছি যারা কিনা কনসিস্টেন্টলি ভালো ফুটবল খেলতেছে, দেন ওয়াই নট জাভি, দেন ওয়াই নট কিপ হিম। কারণ নতুন কোনো কোচ আসলে তাকে দেওয়া হবে একটা শর্ট টার্ম প্রজেক্ট, যার আন্ডারে হয়তো আমরা ভালো ফুটবল খেলতেও পারি, নাও খেলতে পারি, ঘুরা ফিরা সেম লুপে পড়ে যাবো। তো সেই হিসাবে হচ্ছে কি জাভিকে রাখা উচিত। ঠিক আছে, সেই হিসাবে জাভিকে রাখা উচিত। ঠিক আছে, আর এর উপর যদি আমি দেখতে পারি যে সেম সিজনেই হচ্ছে কি জাভি হার্নান্দেজ বলে দিয়েছে যে এই ক্লাবকে নিয়ে আমি কোনো কিছু দেখতেছি না, আমি চলে যাব। ঠিক আছে, তারপর থেকে তার টিম হচ্ছে কি আরো 13টা ম্যাচ হচ্ছে গিয়ে আনবিটেন ছিল, সেখানে 11টা ম্যাচ জিতছে, সেখানে 2টা ম্যাচ ড্র করছে। তো সেই হিসাবে হচ্ছে গিয়ে সে জাভিকে কনভিন্স করছে যে না তুমি থাকো। তো সেই হিসাবে সে সবাইকে হচ্ছে গিয়ে খুশি রাখতেছে। প্লাস হচ্ছে গিয়ে যদি সার্ভাইভালের কথা চিন্তা করি, এখানে যদি ফাইন্যান্সিয়াল ইস্যুটা আমরা আনতে যাই, তাহলে এটা তো সবচেয়ে বড় বিষয়। কারণ ফাইন্যান্সিয়ালি জাভি নিজেই হচ্ছে গিয়ে যখন এই ডিসিশন দিছিল বলে দিছে যে আমার যতটুকু কন্ট্রাক্টে টাকা পয়সা বাকি আছে, আমি সেটা লাগবে না, আমি আমার ক্লাবকে দিয়ে যাইতেছি। তো সেই হিসাবে তো জাভি অ্যাজ আ হিউম্যান বিংও অনেক ভালো। আর ওইদিকে হচ্ছে জাভিকে হচ্ছে গিয়ে এত হচ্ছে গিয়ে কমপ্লিকেশনস এর মধ্যেও, এত হাত বাঁধা রাখা অবস্থাতেও জাভি যেভাবে হচ্ছে রেজাল্ট দিতেছিল বা যেভাবে হচ্ছে খেলাইতেছিল, সেই হিসাবে যখন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আরো বেটার হবে, জাভি অফকোর্স আরো ভালো করবে, এটাই এক্সপেক্টেড। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে এখন সবকিছু সিচুয়েশন মিলে জাভি ইজ দ্য পারফেক্ট গাই টু বি দেয়ার টু কোচ বার্সেলোনা। ঠিক আছে, এখন যদি আমরা এই পজিশন থেকে একটু আগাই, আমার যে সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে কি জাভি হার্নান্দেজ হচ্ছে কি বার্সেলোনার হোম বয়, সেটার জন্য সে অনেক বেশি প্রিফারেন্স পাইতেছে সবার কাছ থেকে। কেন এই কথাটা বলছি? তুমি চিন্তা করো একটু সিম্পলি, যে কোনো কোচ বার্সেলোনার হয়ে যদি এই এক সিজনে সবগুলা ক্লাসিকো হাইরা যায়, বার্সেলোনা কি চাবে যে সে আর কোচ থাকুক? বার্সেলোনা ফ্যানরা কি চাবে আর কোচ থাকুক? কারণ থ্রু আউট দ্য টাইম, থ্রু আউট দ্য পিরিয়ড, বার্সেলোনা হিস্টোরিক্যালি অনেক বেশি গ্লোরিফাইড একটা ক্লাব ছিল অফকোর্স। আর তারা হচ্ছে কি অনেক ইম্পেশেন্ট একটা ক্লাবও, কারণ তারা প্রত্যেক বছর সাকসেস চায়, যেটা কিনা সব ক্লাবই চায়। তারা ওই ট্রানজিশন পিরিয়ডের যে টাইমটা, সেই ধৈর্যটা হয়তো রাখতে চায় না। আর এই জিনিসটা হচ্ছে জাভির বেলা সবচেয়ে বেশি তারা রাখতেছে অফকোর্স, যে জিনিসটা আমরা দেখতে পারতেছি। এখন যদি অন্য কোনো কোচ 3টা ক্লাসিকও হচ্ছে কি এভাবে হাইরা যেত এক সিজনে, যেখানে তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে হোমে এসে হচ্ছে কি এভাবে বটল করছে, পিএসজির সাথে, মাদ্রিদের সাথে এইভাবে খেলতেছে, সবকিছু চিন্তা করতে গেলে এই সিজনের পর তো জাভি থাকার কোনো মেক সেন্স
হয় না, ঠিক আছে। এই জায়গায় যদি আমি ভালভার্দের কথা চিন্তা করতাম যে তাকে কিভাবে ট্রিট করা হয়েছে, এনেস্তো ভালভার্দে, আমি যদি রোনাল্ড কোমেনের কথা চিন্তা করি যে তাকে কিভাবে ট্রিট করা হয়েছে, সবকিছু মিলাইলে জাভি হার্নান্দেজ একটা ভালো প্রিফারেন্স পাইতেছি ইমোশনালি। সেই ইমোশনালি হচ্ছে গিয়ে ফ্যান্সদের সাথে কানেক্টেড হয় অফকোর্স, বিকজ হি ওয়াজ আ প্লেয়ার, হি ওয়াজ আ লেজেন্ড অফ দ্য ক্লাব। তারপর সে বোর্ড মেম্বারদেরও প্রিফারেন্স পাইতেছে। তো এই জায়গায় জাভির এই প্রজেক্টটা কন্টিনিউ করা ইমোশনালি হচ্ছে কি অনেক বেশি সাপোর্টেড হইতেছে, কারণ হি ইজ আ বার্সা হোম বয়, ঠিক আছে। এবং আমি যদি থার্ড পয়েন্টে এখন এখান থেকে যাই, থার্ড পয়েন্টে আমার অফকোর্স হচ্ছে গিয়ে অন্য কোনো কোচ এখন বার্সেলোনায় আসা কি মেক সেন্স করে কি করে না। সি, এই জায়গায় যদি অন্য কোনো কোচ না, হান্সি ফ্লিক যাকে নিয়ে সবচেয়ে বেশি রিউমার ছিল তার ব্যাপারেও কথা বলতে চাই। এই জায়গায় আমি অফকোর্স যদি চিন্তা করতে চাই হান্সি ফ্লিক আসলে বার্সেলোনায় কি হইতো, বার্সেলোনা কি ভালো ফুটবল খেলার দিকে যাইতে পারতো না? অফকোর্স যাইতে পারতো, কিন্তু হান্সি ফ্লিক কেমন কোচ? হান্সি ফ্লিক এমন একটা কোচ যে কিনা বায়ার্ন মিউনিকে একটা ভালো সাকসেস দেখে আসছে। যার জার্মানির রান যদিও ভালো ছিল না, কিন্তু বায়ার্ন মিউনিকে সে একটা 81% রেশিও রাখছে, সে 6টা ট্রফি জিতছে এক সিজনে, উইচ ইজ কোয়াইট বিগ, উইচ ইজ ভেরি বিগ, ঠিক আছে। কিন্তু তার যে স্কোয়াডটা ছিল ওটা অনেক ফার্নিশড ছিল, ওটা একটা প্রপার স্কোয়াড ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুলার খেলতেছে, লেওয়া হচ্ছে টপ ফর্মে আছে, গানাব্রি আছে, মিডফিল্ডে পিভটে হচ্ছে গিয়ে গোরেজগা, কিমিক, প্রপার সেট আপ, ঠিক আছে। কিন্তু বার্সেলোনায় আসলে কি সে সেই জিনিসটা পাবে না? বার্সেলোনায় আসলে সে সেই প্রপার সেট আপ পাবে না, প্রপার স্কোয়াড পাবে না, সে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে পড়বে, যেটা কিনা দেখা যেতে, যেখানে কিনা দেখা যেতেছে অনেক ডেড উডস আছে, আবার অনেকে পোটেনশিয়ালি আছে যে ভালো ফুটবল খেলবে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে হান্সি ফ্লিক এই জায়গায় এসে অনেক কিছু ডিমান্ড করবে। ডিমান্ড কেমন? যে তুমি আমাকে এই প্লেয়ার এনে দাও, তুমি আমাকে হচ্ছে এই ফ্রিডম দাও, এই সিস্টেম রেডি করার জন্য তুমি আমাকে এই সব প্লেয়ার ছেড়ে দিতে বলো, ঠিক আছে। তো এই সব কিছু বার্সেলোনা কি এখন অ্যাফোর্ড করতে পারবে? আমার মনে হয় না। আর আমার যতটুকু মনে হয় যে অ্যাজ আ কোচ জাভির আন্ডারে বার্সেলোনা যে পরিমাণ কমপ্লিকেশনস এর মধ্যে দিয়ে খেলে গেছে, সেই পরিমাণ কমপ্লিকেশনস থেকে তো এখন সিচুয়েশন আরেকটু বেটার, এবং দিন দিন বেটার হইতেছে। এবং তারা যদি কিছু ক্রুশাল পয়েন্ট বা ক্রুশাল ডিসিশন নেয় আরো ভালো হবে। তো সেই জায়গায় অন্য কোনো কোচ আসার মানে নেই, জাভির থাকাটাই হচ্ছে কি আরো বেটার। যেখানে আমার মনে হয় যে আরো 2-3 সিজন পরে হয়তো জাভি যদি থাকে তাহলে হচ্ছে বার্সেলোনা আরো ভালো দিন দেখতে পারে। এখন যদি আমি এই পয়েন্ট থেকে আগাই যে ফাইন্যান্সিয়াল পয়েন্টের দিকে যাই, যেটা কিনা সবচেয়ে ক্রুশাল পয়েন্ট। সি, বার্সেলোনা 2-3 সিজন আগেও সিচুয়েশনটা এরকম ছিল যে বার্সেলোনা 600 মিলিয়নের একটা বিশাল ওয়েজ গ্যাপে আছে, ঠিক আছে। সেখান থেকে সেই জিনিসটা এখন কমে 200 থেকে 250 মিলিয়নের ওয়েজ গ্যাপে চলে আসছে, যেটা কিনা আগে থেকে অনেক ভালো। বার্সেলোনা কিছু লিভারপুল করছে, যেখান থেকে কিছু টাকা পয়সা জেনারেট হয়েছে, তারা তাদের বার্সা স্টুডিও সেল করছে, যেখান থেকে হচ্ছে টাকা পয়সা এখনো আসবে। বার্সেলোনা নাইকির সাথে একটা ডিল ক্র্যাক করার চেষ্টা করতেছে, যেখানে যে অ্যামাউন্ট সেটা কিনা অনেক বড় হইতে যাইতেছে। প্লাস বার্সেলোনা হচ্ছে মাঝখান দিয়ে জার্সি প্রডিউসের জন্য নিজেরা হচ্ছে কি এশিয়াতে হচ্ছে ম্যানুফ্যাকচারার খুঁজছে, যেখানে তারা কিনা প্রপার বিজনেসটা, প্রপার যে প্রফিট সেটা নিজেরা রাখতে পারে। তো সবকিছু চিন্তা করতে গেলে বার্সেলোনা ফাইন্যান্সিয়ালি আগের থেকে আরো বেটার পজিশনে যাইতেছে। আর এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে এত কমপ্লিকেশনস এর মধ্যে এত লিমিটেড রিসোর্সেস দিয়ে যদি ভালো খেলাইতে পারে, দেন ওয়াই নট, দেন তাকে আমরা আরো হচ্ছে গিয়ে ভালো দিনে হচ্ছে গিয়ে সাথে রাখবো, ঠিক আছে। তো এই জায়গায় আমরা দেখতে পারি জাভি যদি হচ্ছে কিছু ক্রুশাল ডিসিশন নেয়, কিছু প্লেয়ার ছেড়ে দেওয়ার, যেমন এখানে ফ্রেঙ্কি ডিয়ং এর নামের হচ্ছে কি অনেক রিউমার শোনা যাইতেছে, এখানে লেওয়াকে ছাড়ারও হচ্ছে কি অনেক রিউমার শোনা যাইতেছে। তো সবকিছু মিলাইলে তো আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, বার্সেলোনা সামনে আরো ভালো দিন দেখবে ফাইন্যান্সিয়ালি, যেখানে তারা তাদের হচ্ছে কি ওয়েজ গ্যাপটা একদম কমে যাবে, তখন তারা যতটুকু আর্ন করতেছে ততটুকু স্পেন্ড করার ক্ষমতায় চলে আসবে, এন্ড এভরিথিং উইল বি ফাইন, ঠিক আছে। তো এই জায়গায় জাভি হার্নান্দেজের থাকাটা আমার মনে হয় যে আরো মেক সেন্স করে নতুন কোনো কোচ নিয়ে আসার থেকে, কারণ তারা প্রপার যে প্রবলেমেটিক সিচুয়েশন সেটা হচ্ছে কি কাটায় উঠতেছে। তো আমি এখান থেকে যদি এখন 5 নাম্বার পয়েন্টে যাই, সেখানে আমি অফকোর্স বলবো জাভি হার্নান্দেজের সাহস, তার ট্যাকটিক্স এবং তার গেম প্লে, ঠিক আছে। তো জাভি হার্নান্দেজ যখন বার্সেলোনায় আসছে তখন আমরা স্কোয়াডের মধ্যে দেখতে পারতেছি ভেটেরানসরা আসছে, যেমন সার্জিও বুস্কেটস, যেমন দানি আলভেস, যেমন হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো জর্ডি আলবা। তো তখন সে করছে একটু মডার্ন ফুটবলের দিকে বেশি প্রিফারেন্সটা দিছে। কেমন? কারণ আমরা দেখতে পারতেছি তখন যে দানি আলভেসকে হচ্ছে ইনভার্টেড ফুলব্যাক খেলাইতেছে, যেটা কিনা পেপ গার্দিওলা ফার্স্ট খেলাইছিল, ঠিক আছে। তখন হচ্ছে সার্জিও বুস্কেটস, দানি আলভেস দুইটা প্রপার বলার মাঝখানে, ঠিক আছে। ফ্রেঙ্কি ডিয়ং খেলতেছে হচ্ছে কি একটা ডিপ লাইন প্লেমেকার টনি ক্রুজের মতো। তো তখন ওই জায়গায় আমরা দেখতে পারতেছি সে মডার্ন অ্যাপ্রোচ নিছে। তারপর গত সিজনে আমরা দেখতে পারতেছি যে জাভি হার্নান্দেজ হচ্ছে গিয়ে তাদের ডিফেন্স লাইনটা প্রপারলি সেট করার চেষ্টা করছে, যেখানে আমরা দ্য ব্যাক দেখতে পারছি, যেখানে আমরা বলেকে দেখতে পারছি, যেখানে আমরা দেখতে পারছি আরাহোকে, যেখানে ক্রিস্টিয়ানসেনকে দেখতে পারছি, আর ছিল কুন্ডে, ঠিক আছে। এখন তাদেরকে দিয়ে কি করাইছে? তাদেরকে দিয়ে করাইছে যে আচ্ছা বালডে হচ্ছে গিয়ে অ্যাটাকিংলি অনেক ভালো ফুটবল খেলে, তাকে আমরা হচ্ছে গিয়ে একদম লেফট উইং পজিশনে তুলি, যাতে আমরা ইনভার্টেডলি হচ্ছে গিয়ে একটা এক্সট্রা মিডফিল্ডার খেলাইতে পারি, ঠিক আছে। তখন হচ্ছে গিয়ে বার্সেলোনা একটা এক্সট্রা মিডফিল্ডার খেলাইতেছিল। তো ট্যাকটিক্যালি হি ইজ ভেরি সাউন্ড। আবার জাভি হার্নান্দেজ এই সিজন কি করছে?
এই সিজন সেই যে জিনিসটা করছে সে হচ্ছে গিয়ে ডাবল ডিএম খেলানোর চেষ্টা করছে, তাও হচ্ছে গিয়ে 2টা সিডিএম দিয়ে, মানে গুন্ডোগান খেলাইছে, ফ্রেঙ্কি খেলাইছে। তো এই জায়গায় তার একটা প্রপার ডিএম ছিল না, যদিও ওরিয়ল রোমিও ছিল, কিন্তু সে সেইটার একটা সলিউশন বের করার ট্রাই করছে। তারপর সে এই সিজন লং বলের প্রিফারেন্স নিয়েছে, কারণ যেহেতু লেভানডস্কি আছে, তারা হচ্ছে গিয়ে সেকেন্ড বল উইন করে তারপর হচ্ছে উইংয়ে দিয়ে বল আগানোর চেষ্টা করছে। তো জাভি হার্নান্দেজ ট্যাকটিক্যালি আমার যতটুকু মনে হয় সাউন্ড, এবং সে সেই জিনিসটা এক্সপেরিমেন্ট করতে পারে। ঠিক, তো এই এটার সাথে সাথে জাভি হার্নান্দেজের আমি একটা ডিসিশনের কথা বলবো, সেটা হচ্ছে কি তার সাহস আছে। গত 2-3 সিজনে আমরা যদি চিন্তা করতে যাই, বার্সেলোনা কিছু পাক না পাক কিছু ইয়াং কনসিস্টেন্ট প্লেয়ার পাইছে। ঠিক আছে, আমি এখানে যদি পেদ্রির কথা বলতে যাই, পেদ্রি এখানে অফকোর্স বার্সেলোনার জন্য একটা ক্রুশাল অ্যাসেট থ্রু আউট দ্য টাইম, যে কিনা একদম মনে করে যে একটা স্টার্টার হয়ে গেছে, তাকে এখন বেঞ্চ করানো হচ্ছে গিয়ে একটা বাজে ডিসিশন হইতে পারে। তারপর যদি আমি বলতে যাই এই সিজনে লামিন ইয়ামালের উত্থানের কথাটা, এই সিজনে পাউ কুবার্সিকে যেই কনসিস্টেন্সি দেখাইছে সেই জিনিসটা, প্লাস আরাহোকে একদম বিল্ড করাতে জাভির যে স্টেপ। তারপর যদি আমরা বলতে চাই যে কুন্ডেকে নিয়ে এসে কুন্ডের উপর ভরসা রাখাটা, তারপর যদি আমরা বলতে চাই গত সিজন বাল্ডের যে পারফরমেন্স সেইটা, তো সবকিছু মিলে জাভি হার্নান্দেজ একটা জিনিস যেটা করতেছে, ইয়াং প্লেয়ারদের উপর অনেক বেশি ভরসা রাখতেছে। সে হচ্ছে ভেটেরান্সদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে, এবং অনেক বেশি ট্যাকটিক্যাল চেঞ্জেস এনে সে হচ্ছে গিয়ে নতুন প্লেয়ারদের সাথে গেমটা অ্যাডাপ্ট করতে চাইতেছে, যারা কিনা আরো বেশি হচ্ছে গিয়ে শুনতে রাজি আছে, যারা কিনা আগের সিস্টেমের সাথে ফিট হয়ে হচ্ছে গিয়ে তাদের গেমটা চেঞ্জ করাতে হচ্ছে গিয়ে প্রবলেম করবে না, যারা কিনা কোচের কথা শুনবে, যে জিনিসটার জন্যই তার আন্ডারে হচ্ছে ড্রেসিং রুম আছে। তো এই জিনিসটা ঠিক আছে, তো সেই হিসাবে ড্রেসিং রুম তার আন্ডারে, সে ট্যাকটিক্যালি সাউন্ড, আর সবকিছু মিলে জাভি হার্নান্দেজ ইজ দ্য পারফেক্ট গাই টু বি দেয়ার। তারপর যদি আমি চিন্তা করতে চাই, আমার 6th পয়েন্ট সেটা হচ্ছে কি অফকোর্স রিসেন্ট যে ট্রান্সফার রিউমার্স, এবং এই জায়গায় আমি বলতে পারবো যে রিসেন্ট যে বার্সেলোনার ট্রান্সফার রিউমার্স আছে সেগুলা হচ্ছে গিয়ে কিছু সলিড রিউমার আছে, যেগুলো জাভির আন্ডারে হয়তো ভালো মতো কাজ করবে। এবং এর মধ্যে একটা হচ্ছে গিয়ে বার্নার্ডো সিলভা। বার্নার্ডো সিলভা ইজ আ ভেরি গুড প্লেয়ার, যে কিনা খুবই ভালো একজন বলার, এবং আমার মনে হয় যে মেসির পরে, মেসির মতো যদি, মানে মেসির স্টাইলের ফুটবল যদি কোনো একটা প্লেয়ার খেলে সেটা হচ্ছে বার্নার্ডো সিলভা। আর বার্সেলোনায় এসে সে ফিট হওয়ার চান্স আছে। এই জায়গায় কি হইতে পারে, বার্না ইজ আ ভেরি ভার্সেটাইল প্লেয়ার, সেই জায়গায় আমরা হয়তো দেখতে পারি যে তাকে মিডফিল্ডে শিফট করা হইতেছে, বা তাকে হচ্ছে কখনো কখনো লেফট উইং পজিশন দিয়ে দেওয়া হইতেছে, যেখানে সে সাউন্ড ফুটবল খেলতে পারবে। সে যদিও হচ্ছে রাইট উইংয়ে একদম ক্যারিয়ারের শুরুতে খেলতেছিল, বাট স্টিল ভেরি সাউন্ড প্লেয়ার, ভেরি এক্সপিরিয়েন্স প্লেয়ার, বা সিটির সাথে হচ্ছে কি অনেক ভালো সাকসেস আছে, বার্নাকে আনা মেক সেন্স করে। ঠিক আছে, তারপর এই জায়গায় আমরা হচ্ছে কি একটা স্ট্রাইকার আনার চিন্তা ভাবনা করতেছে বার্সেলোনা, যে কিনা এক্সপিরিয়েন্স স্ট্রাইকার, যদিও ভিতর রকেকে নিয়ে আসছে, যদিও লেভানডস্কি হচ্ছে রেজাল্ট দিতেছে না, তো সেই হিসাবে চিন্তা করতে গেলে বার্সেলোনার নতুন স্ট্রাইকারের ইন্ট্রোডাকশন একটা ফেয়ার হচ্ছে আর্গুমেন্ট হইতে পারে, যেখানে ইসাকের নাম চলে আসতেছে। তো সবকিছু মিলায় তারা হচ্ছে কি অনেক ডেড রুলসও ছাড়তে চাইতেছে, যেমন হচ্ছে লেভাকে হচ্ছে তারা ছেড়ে দেওয়ার চিন্তা করতেছে, যদিও লেভানডস্কি একটা বড় নাম। তারপর হচ্ছে কি তারা চিন্তা করতে পারে ওরিয়ল রোমিওকে ছেড়ে দেওয়ার কথা, সার্জিও রোবার্তোকে ছেড়ে দেওয়ার কথা, যেগুলো কিনা ক্রুশাল ডিসিশন, যেগুলো কিনা জাভির আন্ডারে হইতে পারে, এবং এগুলা পারফেক্ট মেক সেন্স করবে। আর এই জায়গায় সবচেয়ে বড় রুমার যেটা, ফ্রেঙ্কি ডিয়ংকে ভালো প্রাইসে ছেড়ে দেওয়া। ফ্রেঙ্কি ডিয়ং যদিও হচ্ছে বার্সেলোনাকে ভালো সার্ভিস দিছে, আমার যতটুকু মনে হয় ইজ আ ভেরি গুড বলার, যে কিনা মাল্টিপল পজিশনে খেলতে পারে, এবং মাল্টিপল পজিশনে বার্সার জন্য হচ্ছে রেজাল্ট এনে দিছে। তো তাকে ছেড়ে যদি ভালো টাকা পয়সা আসে, দেন ওয়াই নট বাই সাম গুড প্লেয়ার্স, যারা কিনা হচ্ছে সিস্টেমে ভালো মতো আরো ফিট করতে পারবে। তো সেই হিসাবে জাভি হার্নান্দেজের থাকাটাই আমার মনে হয় যে অনেক বেশি মেক সেন্স করে। কোনো ধরনের কোনো বুলশিট নাই এই জায়গায় যে জাভি চলে যাইতেছে বা জাভি এই জায়গায় থাকার কোনো মানে নেই। আমার মনে হয় জাভি হার্নান্দেজ ইজ দ্য পারফেক্ট গাই টু বি হিয়ার রাইট নাও। এবং অনেকগুলা কথা বলছি, সো তুমি আমাকে জানাও যে তোমার কি মনে হয়। সো ইয়াস, আনটিল দ্য নেক্সট টাইম। অনেক গরম ভাই, ঘামতেছি, টাটা।